আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইসোফ্যাগাস নিয়ে আলোচনা করব। এই ইসোফ্যাগাসটা হচ্ছে একটা মাসকুলার টিউব যেটা আমাদের ট্রাকিয়ার একদম পেছনেই থাকে এবং এটার লেন্থটা হচ্ছে 25 সেন্টিমিটার অথবা 10 ইঞ্চেস এবং এটার যে ওয়াইড বা ডায়ামিটার এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে চলো এই ভিসেরাটা আমরা একটু 3D-তে দেখার চেষ্টা করি। এই তো এখানে দেখো, এই যে লম্বা মাসকুলার টিউবটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ইসোফ্যাগাস। এটার এক্সটেনশনটা হচ্ছে ফ্যারিংস থেকে স্টমাক পর্যন্ত, অর্থাৎ এখানে থাকে হচ্ছে আমাদের মাউথ ক্যাভিটি। এই মাউথ ক্যাভিটির পরের যে পার্টটা, এই যে পিছন থেকে দেখা যাচ্ছে দেখো, এটাকে বলা হয় ফ্যারিংস বা বাংলায় যাকে বলে গলবিল। এটা কিন্তু তোমরা এইচএসসিতেও পড়ে আসছো। তো এই গলবিল থেকে শুরু হয় হচ্ছে আমাদের এই ইসোফ্যাগাসটা এবং শেষ হয় কোথায়? স্টমাকে গিয়ে। এই যে এটা হচ্ছে আমাদের স্টমাক, এই স্টমাকে এসে শেষ হয় এই ইসোফ্যাগাসটা। এবং এই ইসোফ্যাগাসের সামনে যে ভিসেরাটা থাকে এটা হচ্ছে ট্রাকিয়া, সাথে দুই সাইডে দুটো প্রিন্সিপাল ব্রঙ্কাস আমরা দেখতে পাচ্ছি। এবং ট্রাকিয়ার উপরে অর্থাৎ ফ্যারিংসের সামনেই এই স্ট্রাকচারটাকে বলা হয় ল্যারিংস, বাংলায় যাকে বলে স্বরযন্ত্র। এবং এই ল্যারিংসে যে সকল কার্টিলেজগুলো আছে ওই কার্টিলেজগুলোর ভাইব্রেশনের কারণেই কিন্তু আমরা ভয়েস বের করতে পারি। ওকে, আমাদের ইসোফ্যাগাসটা নর্মাল টাইমে কলাপসড বা চুপসানো অবস্থায় থাকে। যখন আমরা কোনো খাবার খাই এবং সেই খাবারটা পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে ইসোফ্যাগাস দিয়ে পাস করে, তখন এই ইসোফ্যাগাসটা ডায়ালেট করে, অর্থাৎ ওপেন হয় বা খুলে যায়। এই জন্যই কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো, ট্রাকিয়ার পেছনের দিকে কিন্তু কোনো কার্টিলেজ নেই, যেন কোনো রকম বাধা ছাড়াই ইসোফ্যাগাসটা ঠিকভাবে ডায়ালেট করতে পারে। আমরা এ সম্পর্কে ট্রাকিয়ার অ্যানাটমিতে আরও ডিটেলসে আলোচনা করব। এখন আমাদেরকে ইসোফ্যাগাসের কিছু ভার্টিব্রাল লেভেল জানতে হবে। অর্থাৎ দেখো, এটা হচ্ছে আমাদের ল্যারিংস। এই ল্যারিংসে 9টা কার্টিলেজ আছে। ল্যারিং সম্পর্কে তোমরা হেডনেক কার্ডে অনেক ডিটেলসে পড়বা। তো দেখো, 9টা কার্টিলেজের মধ্যে এই কার্টিলেজটাকে বলা হয় ক্রিকয়েড কার্টিলেজ। এই ক্রিকয়েড কার্টিলেজের লোয়ার বর্ডার, এই বরাবর থেকে শুরু হয় আমাদের ইসোফ্যাগাসটা এবং এই বরাবর যে ভার্টিব্রাটা থাকে সেটা হচ্ছে আমাদের সার্ভাইকাল 6 ভার্টিব্রা। এটুকু আমাদের মনে রাখতে হবে। এরপরে এই ইসোফ্যাগাসটা সুপিরিয়র মিডিয়াস্টিনাম এবং পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম পার হয়ে ডায়াফ্রামকে ক্রস করে বা পিয়ার্স করে। এই যে দেখো, ডায়াফ্রামকে পিয়ার্স করে স্টমাকে যায়। ওকে, তো ডায়াফ্রামকে যে লেভেলে পিয়ার্স করে ওই লেভেলের ভার্টিব্রাটা হচ্ছে, সরি এটা না, 10th থোরাসিক ভার্টিব্রা। ওকে, দেখো লেভেলটা যদি তোমরা ঠিকভাবে একটু খেয়াল করো, এরপরে আমরা যদি ডায়াফ্রামটাকে রিমুভ করে দিই, তাহলে তোমরা যদি খেয়াল করো আমাদের এই ইসোফ্যাগাসটা 11th থোরাসিক ভার্টিব্রা বরাবর শেষ হয়ে যায়, স্টমাকে গিয়ে 11th থোরাসিক ভার্টিব্রা বরাবর শেষ হয়ে যায়। তাহলে দেখো, আমরা 3টা ভার্টিব্রাল লেভেল পাইলাম। প্রথমে স্টমাকটা ক্রিকয়েড কার্টিলেজের লোয়ার বর্ডার বরাবর শুরু হয় এবং এই লেভেলে থাকে সার্ভাইকাল 6 ভার্টিব্রা এবং 10th থোরাসিক ভার্টিব্রাতে এসে এটা ডায়াফ্রামকে ক্রস করে বা পিয়ার্স করে এবং 11th থোরাসিক ভার্টিব্রা বরাবর এটা স্টমাকে শেষ হয়ে যায়। ওকে, আই গেস তোমরা এই লেভেলগুলো বুঝতে পারছো। তাহলে দেখো, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ায় ফেলছি। সার্ভাইকাল 6, থোরাসিক 10 অ্যান্ড থোরাসিক 11 ভার্টিব্রা। এরপর আসো কার্ভেচার্স অফ ইসোফ্যাগাস, অর্থাৎ ইসোফ্যাগাস তার কোর্সের কোন কোন জায়গায় বাঁক নেয়। ওকে, তো ইসোফ্যাগাসের নর্মালি দুই ধরনের কার্ভেচার আছে। প্রথমে হচ্ছে সাইড টু সাইড কার্ভেচার এবং আরেকটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র কার্ভেচার। তো আসো এই কার্ভেচারগুলো আমরা একটু ড্র করে বোঝার চেষ্টা করি, কারণ এটা 3D-তে ঠিকভাবে বোঝা যায় না। এই ছবিটাতে একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের বডির লেফট সাইড
এবং এটা হচ্ছে আমাদের বডির রাইট সাইড। তো আমাদের ইসোফ্যাগাসটা যখন সার্ভাইকাল 6 লেভেলে শুরু হয় এবং রুট অফ দ্য নেক দিয়ে পাস করে, এরপরে থোরাসিক ইনলেটে প্রবেশ করার আগের মুহূর্তে এই ইসোফ্যাগাসটা লেফট সাইডে একটা কার্ভ হয়ে যায়। এটা হচ্ছে প্রথম কার্ভ, সাইড টু সাইডে। যেহেতু এটা একটা সাইডে কার্ভ হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় সাইড টু সাইড কার্ভেচার। ওকে, তো এটা হচ্ছে প্রথম কার্ভটা। এরপরে থোরাসিক ইনলেট দিয়ে প্রবেশ করার পর যখন এটা মিডিয়াস্টিনামে থাকে, তখন কিন্তু এটা একদম মিড লাইন বরাবরই আছে। এরপরে থোরাসিক 7 ভার্টিব্রা এই লেভেলে এসে এই ইসোফ্যাগাসটা আরেকবার লেফট সাইডে টার্ন করে বা কার্ভ করে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাইড টু সাইড কার্ভেচার। আই গেস তোমরা এইটুকু বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, অ্যান্ড এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এটা হচ্ছে সাইড টু সাইড কার্ভেচার। আচ্ছা, এরপরে আমরা দেখব অ্যান্টেরো পোস্টেরিয়র কার্ভেচার। তো সামনে এবং পেছনের এই কার্ভটা দেখার জন্য আমাদেরকে অবশ্যই ইসোফ্যাগাসটা সাইড থেকে অবজার্ভ করতে হবে। তাহলে চলো আগে আমি ছবিটা আঁকাই। এই ছবিটাতে তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা সাইড থেকে দেখতেছি। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র, অ্যান্ড পিছনে এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র। তো দেখো, আমরা অলরেডি জানি যে আমাদের ভার্টিব্রাল কলামের সার্ভাইকাল রিজিয়নে, অর্থাৎ এই রিজিয়নে থাকে হচ্ছে সেকেন্ডারি কার্ভেচার, এবং থোরাসিক রিজিয়নে ভার্টিব্রাল কলামের প্রাইমারি কার্ভেচারটা থাকে। তো এই ভার্টিব্রাল কলামের সেম কার্ভেচারের মতো করে আমরা ইসোফ্যাগাসে 2টা অ্যান্টেরোপোস্টেরিয়র কার্ভেচার পাবো। তো এখানে দেখাই যাচ্ছে প্রথম কার্ভেচারটা হচ্ছে সার্ভাইকাল রিজিয়নকে করসপন্ডিং করে। ওকে, আর সেকেন্ডটা থোরাসিক রিজিয়নের করসপন্ডিং। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্টেরো পোস্টেরিয়র কার্ভেচার। তাহলে দেখো, এখানেও সেম জিনিস লেখা আছে। 2টা সাইড টু সাইড কার্ভেচার পাবো। একটা হচ্ছে আমার রুট অফ দ্য নেকের সময়, এবং আরেকটা থোরাসিক 7 ভার্টিব্রাল লেভেল বরাবর। অ্যান্ড অ্যান্টেরো পোস্টেরিয়র কার্ভেচারও 2টা পাবো। একটা হচ্ছে সার্ভাইকাল রিজিয়নের করসপন্ডিং, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে থোরাসিক রিজিয়নের করসপন্ডিং। আচ্ছা, এরপরে আসো ইসোফ্যাগাসের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে কনস্ট্রিকশনস। এটা তোমাকে অবশ্যই জানতে হবে। ইসোফ্যাগাসের কনস্ট্রিকশন বলতে বোঝায় এই ইসোফ্যাগাসের উপর দিয়ে কিছু স্ট্রাকচার পাস করার সময় ওই স্ট্রাকচারগুলো ইসোফ্যাগাসটাকে একটা প্রেসার দেয়, যেই কারণে ইসোফ্যাগাসটা ওই জায়গাগুলোতে ন্যারো হয়ে যায় বা সংকুচিত হয়ে যায়। তো এইরকম কনস্ট্রিকশন আছে 4টা, অর্থাৎ 4টা স্ট্রাকচারের কারণে ইসোফ্যাগাসটা 4টা জায়গায় কনস্ট্রিক্ট হয়ে যায়। তো দেখো, আমরা এখন এই জায়গাগুলো দেখব। আচ্ছা, ফার্স্ট যে কনস্ট্রিকশনটা আমরা পাই সেটা হচ্ছে একদম ইসোফ্যাগাসের শুরুতেই, অর্থাৎ ফ্যারিংস এবং ইসোফ্যাগাসের জাংশনে, যেটাকে বলে ফ্যারিঙ্গো ইসোফেজিয়াল জাংশন। তো এই জাংশনে একটা মাসল থাকে, যে মাসলটা ইসোফ্যাগাসের চারপাশে ঘিরে থাকে, যেই কারণে ইসোফ্যাগাসে এই কনস্ট্রিকশনটা পাওয়া যায়। এই মাসলটাকে বলা হয় ক্রিকো ফ্যারিঞ্জিয়াস মাসল, এই যে এই মাসলটা। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনস্ট্রিকশন। এই ফার্স্ট কনস্ট্রিকশনকে সার্ভাইকাল কনস্ট্রিকশনও বলা হয়, যেহেতু এটা সার্ভাইকাল লেভেলে থাকে। ওকে, এখন আসো সেকেন্ড কনস্ট্রিকশন। সেকেন্ড কনস্ট্রিকশনটা আমরা পাই আর্চ অফ অ্যাওর্টার কারণে। যখন হার্ট থেকে আর্চ অফ অ্যাওর্টাটা বের হয়ে ইসোফ্যাগাসের পাশ পাশ দিয়ে পাস করে, এই মুহূর্তে আমরা এই সেকেন্ড কনস্ট্রিকশনটা পাই। অর্থাৎ এই আর্চ অফ অ্যাওর্টা ইসোফ্যাগাসকে একটা প্রেসার দেয়, যে কারণে এই লেভেলে এই কনস্ট্রিকশনটা পাওয়া যায়, এবং সেকেন্ড কনস্ট্রিকশনকে অ্যাওর্টিক কনস্ট্রিকশনও বলে। ওকে, এরপরে আসো থার্ড কনস্ট্রিকশন।
আমরা যদি আর্চ অফ অ্যাওর্টাকে রিমুভ করে দিই, তাহলে দেখো থার্ড কনস্ট্রিকশনটা দেখতে আমাদের সুবিধা হবে। এই যে থার্ড কনস্ট্রিকশনটা হয় লেফট ব্রঙ্কাসের কারণে, অর্থাৎ ট্রাকিয়া থেকে যখন আমাদের রাইট এবং লেফট ব্রঙ্কাসে ভাগ হয়ে যায়, তখন লেফট ব্রঙ্কাসের পাস করার কারণে ইসোফ্যাগাসে আমরা থার্ড কনস্ট্রিকশনটা পাই। আচ্ছা, এরপরে আসো ফোর্থ কনস্ট্রিকশন। এই ফোর্থ কনস্ট্রিকশনটা আমরা পাই ডায়াফ্রামের কারণে, অর্থাৎ দেখো ইসোফ্যাগাসটা যখন ডায়াফ্রামকে পাস করে বা পিয়ার্স করে, ওই সময় ডায়াফ্রামের মাস্কুলার পার্টটা ইসোফ্যাগাসকে একদম ঘিরে থাকে, যে কারণে একটা কনস্ট্রিকশন তৈরি হয়, এবং এটাই হচ্ছে ফোর্থ কনস্ট্রিকশন। এই ফোর্থ কনস্ট্রিকশনকে এই জন্য ডায়াফ্রাগমেটিক কনস্ট্রিকশনও বলা হয়। আচ্ছা, থার্ড কনস্ট্রিকশনটা যেহেতু লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসের কারণে হইল, এই জন্য থার্ড কনস্ট্রিকশনকে ব্রঙ্কিয়াল কনস্ট্রিকশনও বলে। ওকে, আই হোপ তোমরা চারটা কনস্ট্রিকশন বুঝতে পারছো। এখন দেখো এই কনস্ট্রিকশনগুলোর একটা ডিস্টেন্স মেজারমেন্ট আছে, অর্থাৎ এই যে আমাদের ইনসিজর টিথগুলো, মানে সামনের যে চারটা টিথ, এগুলোকে বলা হয় ইনসিজর টিথ। ইনসিজরের পরে থাকে ক্যানাইন, দেন হচ্ছে প্রিমোলার, অ্যান্ড লাস্টলি থাকে মোলার। তো প্রথম চারটাকে বলা হয় ইনসিজর টিথ। উপরের গুলোকে বলে আপার ইনসিজর, এবং নিচের গুলো হচ্ছে লোয়ার ইনসিজর। তো আপার ইনসিজর টিথ থেকে এই কনস্ট্রিকশনগুলোর একটা ডিস্টেন্স মেজার করা হয়। যেমন ফার্স্ট যে কনস্ট্রিকশনটা, এটা আপার ইনসিজর টিথ থেকে 6 ইঞ্চ দূরে থাকে। এরপরে সেকেন্ড কনস্ট্রিকশন, যেটা আর্চ অফ অ্যাওর্টার কারণে তৈরি হয়েছিল, সেটা আপার ইনসিজর টিথ থেকে 9 ইঞ্চ দূরে থাকে। এরপরে থার্ড কনস্ট্রিকশন, যেটা লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসের কারণে তৈরি হয়েছে, এটা থাকে 11 ইঞ্চ দূরে আপার ইনসিজর টিথ থেকে। এরপরে ফোর্থ কনস্ট্রিকশন, যেটা ডায়াফ্রামের কারণে তৈরি হয়েছে, এটা তোমার আপার ইনসিজর টিথ থেকে 15 ইঞ্চ দূরে থাকে। তো তোমাদের প্রশ্ন হতে পারে যে আপার ইনসিজর টিথকে আমরা কেন মেজারমেন্ট হিসাবে, বা এটাকে কেন আমরা আইডিয়াল হিসাবে ধরতেছি। তো ক্লিনিক্যালি আমরা যে এন্ডোস্কোপি টিউব ইউজ করি, অর্থাৎ ছোট কোনো ক্যামেরা টিউবের সামনে লাগিয়ে যখন আমরা বডির ভিতরে দেখি, যেটাকে বলে এন্ডোস্কোপি, তো আমাদের মাউথের শুরুতেই যে ইনভ্যারিয়েবল অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা আমরা পাই, সেটাই হলো এই ইনসিজর টিথ, অর্থাৎ একদম শুরুর দিকেই থাকে দেখো আমাদের মাউথের। এই জন্যই আপার ইনসিজর টিথকে আমরা মেজারমেন্ট হিসাবে বা আইডিয়াল হিসাবে ইউজ করতেছি। ওকে, তাহলে দেখো এগুলো কিন্তু অলরেডি পড়ায় ফেলছি। এই যে এই ছকটা তোমরা পড়তে পারো জাস্ট রিভিশনের জন্য। তোমাকে অবশ্যই এই ফিগারটা প্র্যাকটিস করতে হবে। এই যে দেখো এই ফিগারটা। আচ্ছা, এরপরে আসো এই যে এই কনস্ট্রিকশনগুলো, এগুলোর ক্লিনিক্যাল কি সিগনিফিকেন্স আছে, এই সিগনিফিকেন্সগুলো আমি তোমাদেরকে বাংলাতে এক্সপ্লেন করতেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম পয়েন্টে দেখো, যখন আমরা কোনো ফরেন বডি বা ফুড গিলে ফেলি, তখন এই কনস্ট্রিকশন সাইটগুলোতে এই ফরেন বডিটা আটকে যেতে পারে। ওকে, এটাই কিন্তু ফার্স্ট পয়েন্টে লেখা আছে, হোয়ার সোয়ালোড ফরেন বডিজ মে স্টাক। এরপরে সেকেন্ড পয়েন্টে দেখো, কস্টিক সাবস্টেন্স বলতে বোঝায় ক্ষার জাতীয় পদার্থ, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। তো কেউ যদি অসাবধানতাবশত এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা গিলে ফেলে, তাহলে এই কনস্ট্রিকশন সাইটগুলোতে স্ট্রিকচার ডেভেলপ করে। স্ট্রিকচার বলতে বোঝায় আরও বেশি ন্যারো, শক্ত এবং সংকুচিত হয়ে যাওয়া। তাহলে দেখো, হোয়ার স্ট্রিকচার্স ডেভেলপ আফটার ইনজেকশন অফ কস্টিক সাবস্টেন্স। আচ্ছা, এরপরে আসো 3 নম্বর পয়েন্ট। প্রি ডাইলেকশন বলতে নর্মালি বোঝায় কমন সাইটস, অর্থাৎ এই কনস্ট্রিকশন সাইটগুলোতে ইসোফেজিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। প্রি ডাইলেকশন ফর দ্য কার্সিনোম অফ দ্য ইসোফ্যাগাস। নেক্সট আসো 4 নম্বর পয়েন্ট। ইসোফ্যাগোস্কোপ হচ্ছে ইসোফ্যাগাস দেখার জন্য যে এন্ডোস্কোপ টিউবটা ইউজ করা হয় সেটা।
আর গ্যাস্ট্রিক টিউবটা হচ্ছে যেটা সরাসরি ইসোফ্যাগাস দিয়ে একদম স্টমাকে যায়। আর গ্যাস্ট্রিক টিউবের কাজটা হচ্ছে যারা অবশ বা প্যারালাইসিসের পেশেন্ট থাকে তাদের খাবারটা বা ফুড সরাসরি স্টমাকে নিয়ে যাওয়া। তাহলে দেখো এই টিউবগুলো পাস করানোর সময় এই কনস্ট্রিকশন সাইটগুলোতে বাধা পেতে পারে। এই জন্য এই ইসোফেজিয়াল কনস্ট্রিকশন সাইটগুলোর অ্যানাটমিক্যাল পজিশন জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আই হোপ তোমরা 4টা পয়েন্ট বুঝতে পারছো। এটা কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে, স্পেশালি এই ইসোফেজিয়াল কনস্ট্রিকশন, এটা পুরোটাই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আসো, আমাদের এই ইসোফ্যাগাসটাকে 3টা পার্টে ভাগ করা হয়। এই 3টা পার্টের এক্সটেনশন এবং লেন্থ আমাদেরকে জানতে হবে। তো প্রথম পার্টটা দেখো, এটার এক্সটেনশনটা হচ্ছে, এটা শুরু হয় লোয়ার বর্ডার অফ ক্রিকয়েড কার্টিলেজ থেকে এবং শেষ হয় ম্যানুব্রিয়ামের সুপিরিয়র বর্ডারের লেভেল পর্যন্ত। তাহলে এই যে উপরের যে পার্টটা, এটাকে বলা হয় সার্ভাইকাল পার্ট এবং এটার লেন্থ হচ্ছে 4 সেন্টিমিটার। এরপরে সেকেন্ড পার্টের এক্সটেনশনটা হচ্ছে, এটা শুরু হবে যেখানে আমার সার্ভাইকাল পার্ট শেষ হয়েছিল, অর্থাৎ ম্যানুব্রিয়ামের সুপিরিয়র বর্ডারের লেভেলে, এবং শেষ হবে কোথায়, এই যে আমাদের ডায়াফ্রামের যে দিক দিয়ে ইসোফ্যাগাসটা পাস করে, এটাকে বলা হয় ইসোফেজিয়াল ওপেনিং। তাহলে শেষ হবে ইসোফেজিয়াল ওপেনিং অফ দ্য ডায়াফ্রামে। এই পার্টটুকুকে বলা হয়, অর্থাৎ এই যে এই পার্টটুকু, এটাকে বলা হচ্ছে থোরাসিক পার্ট অফ ইসোফ্যাগাস এবং এটার লেন্থ 20 সেন্টিমিটার। এরপর লাস্ট পার্টের এক্সটেনশনটা হচ্ছে আমাদের এই ইসোফেজিয়াল ওপেনিং থেকে স্টমাকের কার্ডিয়াক এন্ড পর্যন্ত, অর্থাৎ স্টমাকের এই অংশটুকু বা এই পার্টকে কার্ডিয়াক এন্ড অফ দ্য স্টমাক বলা হয়। তাহলে ইসোফ্যাগাসের এই পার্টকে বলে অ্যাবডোমিনাল পার্ট, যেটার লেন্থটা হচ্ছে 1 থেকে 2 সেন্টিমিটার। এটা ভ্যারিয়েবল, যে কোনোটা হতে পারে, সাধারণত 1 সেন্টিমিটার হয়। তাহলে দেখো আমরা ইসোফ্যাগাসের 3টা পার্ট পাইলাম। প্রথমে হচ্ছে আমাদের সার্ভাইকাল পার্ট, এরপরে থোরাসিক পার্ট, অ্যান্ড লাস্টলি অ্যাবডোমিনাল পার্ট। কারণ আমাদের ডায়াফ্রামের পরে অ্যাবডোমিনাল ক্যাভিটি থাকে এবং ওই অর্গানগুলোকে সবগুলোকেই অ্যাবডোমিনাল অর্গান বলা হয়। এই জন্য ডায়াফ্রামের পরেরটুকু যেটা আমাদের ইসোফ্যাগাস, সেখানে ওই ইসোফ্যাগাসের পার্টকে অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফ্যাগাস বলা হচ্ছে। ওকে, তাহলে দেখো এগুলো কিন্তু অলরেডি পড়ায় ফেলছি। এরপরে তোমরা এই এক্সটেনশনগুলো একবার দেখে রাখতে পারো। আচ্ছা, এরপরে ইসোফ্যাগাসের রিলেশনের মধ্যে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, 2-3টা লাইন জাস্ট মনে রাখতে পারো, যেটা তোমরা অলরেডি জানোই। আমাদের ইসোফ্যাগাসের অ্যান্টেরিয়রলি কে থাকে, এই যে ট্রাকিয়া। এরপরে দেখো পোস্টেরিয়রলি থাকে হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম। তো এটার এক্সটেনশনটা কি, এটাও কিন্তু তোমাদেরকে অলরেডি আমি পড়াইছি। দেখো ইসোফ্যাগাসটা শুরু হয় সার্ভাইকাল 6 ভার্টিব্রা থেকে এবং শেষ হয় কোন লেভেলে, অর্থাৎ স্টমাকে গিয়ে শেষ হয় কোন লেভেলে, থোরাসিক 11 ভার্টিব্রাতে। তাহলে পোস্টেরিয়রলি ভার্টিব্রাল কলামের যে রিলেশনটা, এটা হচ্ছে C6 থেকে T11 পর্যন্ত। বাকি রিলেশনগুলো একদমই ইম্পর্টেন্ট না, তবে তোমাদেরকে কোনো টিচার যদি পড়তে বলে তাহলে পড়ে রাখতে পারো। আর তোমরা যদি এতদিন আমাদের ক্লাস ফলো করে থাকো, তাহলে অবশ্যই এই রিলেশনগুলো বুঝতে তোমাদের একদমই কোনো প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, এরপরে আমাদেরকে ইসোফ্যাগাসের ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাইটা জানতে হবে। নার্ভ সাপ্লাইটাই বেশি ইম্পর্টেন্ট, এই বাকিগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, প্রথমে আসো আর্টারিয়াল সাপ্লাই। আমাদের ইসোফ্যাগাসের যে 3টা পার্ট ছিল, এই 3টা পার্টে আলাদা ব্রাঞ্চ থেকে সাপ্লাই পায়। তো প্রথমে দেখো সার্ভাইকাল পার্ট। সার্ভাইকাল পার্টে যে ব্রাঞ্চটা সাপ্লাই দেয় সেটা হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারিস, যেটা আবার থাইরো সার্ভাইকাল ট্রাঙ্কের ব্রাঞ্চ। থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক,
এবং এই সার্ভাইকাল ট্রাঙ্কটা আবার সাবক্লাভিয়ান আর্টারির ব্রাঞ্চ। ওকে, আই হোপ তোমরা ব্রাঞ্চের ডিটেলসটা বুঝতে পারছো। মেইনলি সাপ্লাই পায় কি দিয়ে? ইনফিরিয়র থাইরয়েড আর্টারি দিয়ে, সার্ভাইকাল পার্টে। আচ্ছা, এরপরে আসো থোরাসিক পার্ট। এই থোরাসিক পার্টে যে আর্টারির ব্রাঞ্চগুলো সাপ্লাই দেয়, এই ব্রাঞ্চগুলো আসে ডিসেন্ডিং অ্যাওর্টা এবং ব্রঙ্কিয়াল আর্টারি থেকে। তোমরা যদি এতদিন আমাদের ক্লাসগুলো ফলো করে থাকো, তাহলে অলরেডি তোমরা কিন্তু এই আর্টারিগুলো দেখে ফেলেছো। নেক্সট আসো অ্যাবডোমিনাল পার্ট। আমি অলরেডি বলেছি এবং দেখাইছিও যে অ্যাবডোমিনাল পার্টটা ডায়াফ্রামের নিচের অংশ, এই জন্যই এটার নাম কিন্তু অ্যাবডোমিনাল পার্ট। তাহলে আমাদের যে ডিসেন্ডিং অ্যাওর্টা বা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, এটা যখন ডায়াফ্রামকে ক্রস করে বা পাস করে, তখন এই ডিসেন্ডিং অ্যাওর্টাকে বলা হয় অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তাহলে দেখো, এই যে আমাদের লেফট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা দিয়ে আমাদের অ্যাবডোমিনাল পার্টে সাপ্লাই হচ্ছে, এই লেফট গ্যাস্ট্রিক আর্টারিটা সিলিয়াক ট্রাঙ্ক বা সিলিয়াক আর্টারির ব্রাঞ্চ, এবং এই সিলিয়াক আর্টারিটা আবার আসে অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে। আচ্ছা, এরপরে লেফট ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, এটাও কিন্তু অ্যাবডোমিনাল অ্যাওর্টারি ব্রাঞ্চ। আচ্ছা, আই হোপ তোমরা আর্টারিয়াল সাপ্লাইটা বুঝতে পারছো। এরপরে হচ্ছে ভেনাস ড্রেনেজ। প্রথমে দেখো সার্ভাইকাল পার্ট। সার্ভাইকাল পার্ট থেকে ব্লাড নেয় ইনফিরিয়র থাইরয়েড ভেইনসগুলো, এবং এটা আবার ড্রেন করে কোথায়? ব্রাকিওসেফালিক ভেইনে। ব্রাকিওসেফালিক ভেইন। আচ্ছা, এরপরে হচ্ছে থোরাসিক পার্ট। থোরাসিক পার্ট এখান থেকে ব্লাডগুলো ড্রেন করে অ্যাজাইগাস অ্যান্ড হেমিয়াজাইগাস ভেইনসে, এবং অ্যাবডোমিনাল পার্ট থেকে ব্লাড নেয় হেমিয়াজাইগাস ভেইনস। আর আরেকটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন, যেটা আবার পোর্টাল ভেইনের ট্রিবিউটারি। তো এই পোর্টাল ভেইনটা আসে হচ্ছে আমাদের গাট বা অন্ত্র থেকে, যেমন ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলো থেকে আমাদের এই পোর্টাল ভেইনটা আসে, এবং এই পোর্টাল ভেইনটা কিন্তু আবার ড্রেন করে আমাদের লিভারে। ওকে, এইটুকু তোমরা মনে রাখতে পারো। তোমরা এটা সম্পর্কে আরো অনেক ডিটেলস পড়বা অ্যাবডোমেন কার্ডে। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা কনসেপ্ট আছে। তার আগে তোমরা এটুকু মনে রাখো যে হেমিয়াজাইগোস ভেইন, যেটা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা ট্রিবিউটারি, এবং লেফট গ্যাস্ট্রিক ভেইন, যেটা হচ্ছে পোর্টাল ভেইনের ট্রিবিউটারি। এটা অ্যাবডোমিনাল পার্ট অফ দি ইসোফ্যাগাসের জন্য। আচ্ছা, এরপরে তোমরা এই ছবিটা একটু খেয়াল করো। প্রথমে আমাদেরকে বুঝতে হবে পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস বলতে কি বোঝায়। পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস, দেখো আমাদের যে ইনফিরিয়র ভেনা ক্যাভা, তারপর হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, এই যে ভেইনসগুলো যে সিস্টেমটা তৈরি করে, এটাকে বলা হয় ভেনা ক্যাভাল সিস্টেম। এই যে দেখো এখানে ইনফিরিয়র ভেনা ক্যাভাটা কিন্তু দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ভেনা ক্যাভাল সিস্টেম। এবং আমরা যে পোর্টাল ভেইনটার কথা বললাম, যেটা আমাদের গাট থেকে আসতেছে বা অন্ত্র থেকে আসতেছে, তো এই পোর্টাল ভেইনটা যে সিস্টেমটা তৈরি করে, এটাকে বলা হয় পোর্টাল ভেনাস সিস্টেম অথবা পোর্টাল সিস্টেম। তো এই পোর্টাল সিস্টেমের ট্রিবিউটারিগুলো এবং ভ্যানাক্যাভাল সিস্টেমের ট্রিবিউটারিগুলো যে জায়গাটায় একসাথে হয় বা অ্যানাস্টোমোসিস হয়, ওই জায়গাগুলোকে বলা হয় পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস। এরকম একটা জায়গা হচ্ছে আমাদের ইসোফ্যাগাসের অ্যাবডোমিনাল পার্ট। এরকম আরও কিছু সাইট বা জায়গা আছে, যেমন এখানে দেখো এই যে পোর্টাল ভেইনের ট্রিবিউটারিগুলো ইসোফ্যাগাসে এবং ভ্যানাক্যাভাল সিস্টেমের ট্রিবিউটারিগুলো, এগুলো একসাথে একটা অ্যানাস্টোমোসিস করছে, এই জন্য এটাকে একটা পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস বলা যায়। আচ্ছা, এরপর দেখো আমাদের লিভার যখন ড্যামেজ হয় বা ক্রনিক লিভার ডিজিজ হয়, এটার কারণে লিভারের যে প্যারেনকাইমা বা সেলস, এগুলো এটা একটা স্কার বা হার্ড টাইপ টিস্যু দ্বারা রিপ্লেস হয়ে যায়, যেটাকে বলে লিভার সিরোসিস। এই যে দেখো একটা স্কার টাইপ টিস্যু দেখা যাচ্ছে, কিছুটা হার্ড, শক্ত শক্ত এরকম।
এটাই হচ্ছে লিভার সিরোসিস। তো এই লিভার সিরোসিসের কারণে যে প্রবলেমটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। এটার কারণে আমাদের হয় পোর্টাল হাইপারটেনশন। এখন পোর্টাল হাইপারটেনশনটা কি? এই যে আমাদের পোর্টাল ভেনাস সিস্টেম বা এর যেগুলো ট্রিবিউটারিজ আছে, এখানে ব্লাড প্রেশারটা অনেক বেশি বেড়ে যায়, যেটাকে হাইপারটেনসিভ স্টেজ বলা যায়। এই জন্য এটাকে বলে পোর্টাল হাইপারটেনশন। তো এই পোর্টাল হাইপারটেনশনের কারণে এই যে অ্যানাস্টোমোসিসের যে জায়গাগুলো, এখানে ভেইনসগুলো এরকম ডায়ালেটেড হয়ে যায়। এই যে দেখো কেমন হয়ে গেছে, ডায়ালেটেড, তারপর টর্চুয়াস, টর্চুয়াস মানে অনেক বেশি আঁকা বাঁকা হয়ে যায়। এই অবস্থাটাকে বলা হয় ভ্যারিসেস, এবং যেহেতু এটা ইসোফ্যাগাসে হচ্ছে, এই জন্য এটাকে বলে ইসোফেজিয়াল ভ্যারিসেস। তো এটার প্রবলেমটা কি? তুমি যদি কোনো শক্ত খাবার খাও, সেই খাবারটা এসে এই যে ইসোফেজিয়াল ভ্যারিসেসগুলো এখানে আঘাত করতে পারে, যে কারণে এই ভেইনসগুলো রাপচার হয়ে যায় বা ছিঁড়ে যায়, এবং এই ইসোফ্যাগাসে তখন ব্লিডিং হয়। এবং এই কারণে যখন আমরা ভমিট করি বা কখনো যদি বমি করা হয়, সেক্ষেত্রে বমির সাথে ব্লাড আসে, যে কন্ডিশনটাকে বলা হয় হেমাটেমেসিস, যেটা আসলে অনেক ফাটাল একটা বিষয়। কারণ দেখো, আমাদের ইসোফ্যাগাসটা এটাই একমাত্র চ্যানেল যেদিক দিয়ে আমরা খাবার গ্রহণ করি। তাহলে এখানে যদি ব্লিডিং হয়, সেটা কিন্তু আসলেই খুবই ক্ষতিকর। তাহলে আমি যদি একবার সামারি করি, আমাদের যে পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিসের সাইটগুলো আছে, যেমন ইসোফ্যাগাসে, কখনো যদি পোর্টাল হাইপারটেনশন হয়, তখন এই ভেইনসগুলো অনেক বেশি ডায়ালেটেড, টর্চুয়াস হয়ে যায়, যে কারণে তৈরি হয় ইসোফেজিয়াল ভ্যারিসেস। এবং আমরা যখন কোনো শক্ত খাবার গ্রহণ করি, তখন এই ভেইনসগুলো রাপচার হয়ে যেতে পারে, যেটা অনেক ফাটাল। আই হোপ তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো। এখানেও কিন্তু সেম জিনিস লেখা আছে, তোমরা একবার পড়লেই আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো লিম্ফ্যাটিক ড্রেনেজ। এটা একদমই ইম্পর্টেন্ট না, জাস্ট একবার রিডিং পড়তে পারো। যেমন দেখো, সার্ভাইকাল পার্ট, এখান থেকে লিম্ফগুলো ড্রেন করে ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডসে, যেটা থাকে আমাদের নেকে। এরপরে থোরাসিক পার্ট, এখান থেকে লিম্ফগুলো ড্রেন করে হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াস্টিনাল লিম্ফ নোডস, যেটা থাকে হচ্ছে হার্টের পোস্টেরিয়রলি বা পিছনের দিকে। অ্যান্ড লাস্টলি অ্যাবডোমিনাল পার্ট, এখান থেকে লিম্ফগুলো ড্রেন করে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডসে, এটা থাকে হচ্ছে আমাদের লেফট গ্যাস্ট্রিক যে আর্টারিটা, এই আর্টারিটার চারপাশে। এরপরে আসো মোটামুটি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ইসোফ্যাগাসের নার্ভ সাপ্লাই। এই ইসোফ্যাগাসও অটোনমিক নার্ভস থেকে সাপ্লাই পায়, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যান্ড সিম্প্যাথেটিক। তো প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে দেখো, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে আপার পার্টের দিকে সাপ্লাই পায়। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভস, এটা হচ্ছে আমার ইসোফ্যাগাসের আপার পার্টের দিকে সাপ্লাই দেয়, এবং লোয়ার পার্টের দিকে সাপ্লাই দেয় হচ্ছে ভ্যাগাস নার্ভস। এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা কিন্তু ভ্যাগাস নার্ভেরই ব্রাঞ্চ। আচ্ছা, এরপর হচ্ছে সিম্প্যাথেটিক ফাইবার্স। এই সিম্প্যাথেটিক ফাইবার্সগুলো আসে হচ্ছে থোরাসিক 5 থেকে থোরাসিক 9 যে স্পাইনাল সেগমেন্টস, সেখান থেকে। তোমরা যারা লাংসের ক্লাসটা করছো, অর্থাৎ লাংসের পার্ট 3তে আমি সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকের ডিফারেন্স বোঝানোর জন্য দুটো গল্প বলছিলাম। তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে কিছুটা সুবিধা হবে। এরপরে দেখো, খুবই ছোট একটা ক্লিনিক্যাল, সেটা হচ্ছে রেফার্ড পেইন অফ ইসোফ্যাগাস। অর্থাৎ পেইনের অরিজিন বা উৎপত্তিটা এক জায়গায়, এবং আমরা ব্যথা বা পেইন ফিল করব অন্য জায়গায়। তো দেখো, আমাদের অ্যাসিডিটি হলে এটার ইফেক্ট পড়ে ইসোফ্যাগাসের লোয়ার পার্টের দিকে, এবং এই পেইন সেন্সেশনটা ক্যারি করে নিয়ে যায় সিম্প্যাথেটিক ফাইবার্স, যেগুলো আসে কই থেকে? থোরাসিক সেগমেন্টস থেকে, যেটা আমরা অলরেডি পড়ছি। এই কারণে আমরা পেইনটা আমাদের থোরাসিক রিজিয়নে ফিল করতে পারি। এটাই হচ্ছে রেফার্ড পেইন, এবং এই পেইনটাকে হার্টের বা অ্যানজাইনাল পেইন ভেবে ভুল হতে পারে। আচ্ছা, আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এরপরে আসো ইসোফেগাসের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে হিস্টোলজি
বা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। তো এটা যদি আমাদের ইসোফেগাসের টিউব হয়, এখান থেকে এই পোর্শনটুকু জুম করে এখানে দেখানো হয়েছে। তো দেখো, ভেতর থেকে বাহিরের দিকে গেলে আমরা প্রথমে যে লেয়ারটা পাই সেটা হচ্ছে মিউকোসা, এরপরে পাই সাবমিউকোসা, এরপরে আসে মাস্কুলার লেয়ার, অ্যান্ড লাস্টলি আসে সেরোসা অথবা অ্যাডভেন্টিসিয়া। এখানে সেরোসা বা অ্যাডভেন্টিসিয়া কোনটা কি এটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি। তাহলে দেখো, ভেতর থেকে বাহিরের দিকে গেলে আমরা 4টা লেয়ার পাই। আচ্ছা, প্রথমে দেখো মিউকোসা। এই মিউকোসার এটার আবার 3টা পার্ট। এটা হচ্ছে এপিথেলিয়াম, ল্যামিনা প্রোপ্রিয়া এবং মাস্কুলারিস মিউকোসা। তো এখানে আমাদের ইসোফ্যাগাসে যে এপিথেলিয়ামটা থাকে, অর্থাৎ আবরণী টিস্যু, এটা হচ্ছে আমার নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। অর্থাৎ এই যে উপরের লেয়ারটা, অর্থাৎ ভেতরের দিকে একদম প্রথম যে লেয়ারটা থাকে ভেতরের দিক থেকে, এটা হচ্ছে আমার নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তোমাদের সাজ্জাদ ভাইয়া অলরেডি সারফেস এপিথেলিয়াম সম্পর্কে একটা ভিডিও দিছে, হিস্টোলজির। ওই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, অ্যাটলিস্ট এপিথেলিয়ামটা ক্লিয়ার হয়ে যাবে, যে নন কেরাটিনাইজড আমি কেন বলতেছি, স্ট্র্যাটিফাইড কেন বলতেছি। আপাতত এই ভিডিওর জন্য, অর্থাৎ এই লেকচারের জন্য মনে রাখো যে আমাদের ইসোফ্যাগাসের যে এপিথেলিয়ামটা সেটা হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর তোমরা অবশ্যই সাজ্জাদ ভাইয়ের ওই ভিডিওটা দেখে নিবা, হিস্টোলজির ক্লাসটা। তো তোমরা যখন ধীরে ধীরে আরো অনেক বেশি বুঝবা, তখন জানতে পারবা যে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের এপিথেলিয়ামটা নর্মালি সিম্পল কলামনার এপিথেলিয়াম, অর্থাৎ আমাদের যে স্টমাক, তারপর ইন্টেস্টাইনস, এগুলোতে সিম্পল কলামনার এপিথেলিয়াম থাকে। তো আমাদের অ্যাবডোমিনাল পার্ট অফ ইসোফ্যাগাস এটা কিন্তু আমাদের অ্যাবডোমেনের একটা অংশ, যেটা আমি অলরেডি বুঝাইছি। তো এই জন্য অ্যাবডোমিনাল পার্ট অফ ইসোফ্যাগাসে সিম্পল কলামনার এপিথেলিয়াম আমরা পাই। কিন্তু টিচার যদি তোমাকে ওভারঅল জিজ্ঞাসা করে যে ইসোফ্যাগাসের এপিথেলিয়াম কি, তখন তুমি কখনোই সিম্পল কলামনারের কথা আগে বলবা না। তুমি প্রথমে বলবা যে নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এরপরে যদি টিচার তোমাকে জিজ্ঞাসা করে যে কোনো ব্যতিক্রম আছে কিনা, তখন তুমি বলবা যে ইসোফ্যাগাসের 3টা পার্টের মধ্যে সার্ভাইকাল পার্ট এবং থোরাসিক পার্ট, এই দুটা পার্টে থাকে হচ্ছে আমার নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, কিন্তু অ্যাবডোমিনাল পার্টে থাকে সিম্পল কলামনার এপিথেলিয়াম। তাহলে দেখো, অ্যাবডোমিনালে সিম্পল কলামনার এপিথেলিয়াম। এটা যদি তোমাকে টিচার স্পেসিফিক জিজ্ঞাসা করে তখনই বলবা, তার আগে বলবা না অবশ্যই। আশা করি বুঝতে পারছো। নেক্সট মিউকোসার যে লেয়ারটা থাকে, অর্থাৎ এই যে এই লেয়ারটা, এটা হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া। ল্যামিনা প্রোপ্রিয়া এটা হলো লুজ কানেকটিভ টিস্যু, এবং ইসোফ্যাগাসের ক্ষেত্রে লোয়ার পার্টের দিকে আমার কার্ডিয়াক ইসোফেজিয়াল গ্ল্যান্ডস পাই আমরা এই ল্যামিনা প্রোপ্রিয়াতে। তাহলে এটা হচ্ছে আমাদের ল্যামিনা প্রোপ্রিয়া। এরপরে আমরা যে লেয়ারটা পাই সেটা হচ্ছে মাস্কুলারিস মিউকোসা, এবং এখানে স্মুথ মাসলের লঙ্গিটিউডিনাল লেয়ার থাকে, অর্থাৎ লম্ব বরাবর বা লম্বভাবে এই স্মুথ মাসলের ফাইবারগুলো থাকে। এই যে এইটুকু, এটা হচ্ছে আমার মাস্কুলারিস মিউকোসা। তাহলে আমরা এই যে পুরো মিউকোসার 3টা পার্ট পাইলাম। একটা হচ্ছে এপিথেলিয়াম, ল্যামিনা প্রোপ্রিয়া অ্যান্ড মাস্কুলারিস মিউকোসা। এরপরে মিউকোসার পরেই থাকে হচ্ছে সাবমিউকোসা, অর্থাৎ এই যে এইটুকু লেয়ার, এটা হচ্ছে আমার সাবমিউকোসা। এবং এই সাবমিউকোসাতে দেখো
বিভিন্ন ধরনের ইসোফেজিয়াল গ্ল্যান্ডস থাকে, যে গ্ল্যান্ডসগুলো থেকে মিউকাস সিক্রেশন হয় লুমেনের মধ্যে, ইসোফেজিয়াল লুমেনের মধ্যে। তাহলে এটা হচ্ছে আমার সাবমিউকোসা। সাবমিউকোসার পরেই যে লেয়ারটা থাকে, অর্থাৎ 3 নাম্বার লেয়ার, এই যে এটাকে বলা হয় মাস্কুলার লেয়ার, অর্থাৎ এই লেয়ারেও মাসলস থাকে, কিন্তু এটা মিউকাসার অংশ না। তবে ইসোফ্যাগাসের প্রত্যেকটা পার্টে এই মাস্কুলার লেয়ারটা সেম থাকে না। আমরা যদি ইসোফ্যাগাসটাকে 3টা ভাগে ভাগ করি, ধরো এটা হচ্ছে আমাদের ইসোফ্যাগাস, এটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম। তাহলে দেখো নিচের দিকের পার্ট, অর্থাৎ লোয়ার 1/3, এটা কিন্তু আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের সাথে কানেক্টেড, এবং আমরা অনেকেই জানি যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে স্মুথ মাসলস থাকে। এই জন্য আমাদের ইসোফ্যাগাসের লোয়ার 1/3-এ আমরা স্মুথ মাসলের লেয়ার পাই, অর্থাৎ লোয়ার 1/3-এ থাকে স্মুথ মাসলস, আর এই জন্য আপার 1/3-এ আমরা পাই স্কেলিটাল মাসল, আর মিডল 1/3-এ এই দুটোর মিক্সড, অর্থাৎ বোথ। ওকে, আই হোপ তোমরা মাস্কুলার লেয়ারটা বুঝতে পারছো। তাহলে আমরা টোটাল 3টা লেয়ার দেখলাম। এখন তোমাদের কিছু প্রাইমারি কথা বলি। আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, অর্থাৎ এই যে স্টমাক, তারপর ইন্টেস্টাইনস, এগুলোর যে কভারিং সেটাকে বলা হয় পেরিটোনিয়াম। যেমন আমরা প্লুরা এবং পেরিকার্ডিয়াম সম্পর্কে জেনেছি সেরকম। তো যে সকল অ্যাবডোমিনাল অর্গানস এই পেরিটোনিয়াম দ্বারা কভার্ড হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই 4 নাম্বার লেয়ারটা, এটাকে বলা হয় সেরোসা, এবং এই সেরোসা এটা কিন্তু পেরিটোনিয়াম থেকেই আসে। আর যেখানে পেরিটোনিয়াম থাকে না, সেখানে আমরা সেরোসার পরিবর্তে অ্যাডভেন্টেশিয়া পাই। এই জন্য ইসোফ্যাগাসের এই 4 নাম্বার লেয়ারটা, এটাকে বলা হয় অ্যাডভেন্টিশিয়া। তাহলে এখানেও এপিথেলিয়ামের মতো, এই যে এটার মতো সেম কাহিনী ঘটে, অর্থাৎ আমাদের ইসোফ্যাগাসের সার্ভাইকাল এবং থোরাসিক পার্ট, এখানে এই 4 নাম্বারটা থাকে হচ্ছে অ্যাডভেন্টিশিয়া, এবং অ্যাবডোমিনাল পার্টে থাকে হচ্ছে আমাদের সেরোসা। তো এখানেও সেম, টিচার যদি তোমাকে এক্সট্রা করে জিজ্ঞাসা করে তখনই তুমি মেনশন করবা এটা আলাদাভাবে। তাছাড়া তুমি অবশ্যই ইসোফ্যাগাসের ক্ষেত্রে ওভারঅল বলবা যে 4 নাম্বার লেয়ারটা অ্যাডভেন্টিশিয়া। ওকে, আই হোপ তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আমাদের হিস্টোলজি শেষ। এখন আসো ইসোফ্যাগাসের ডেভেলপমেন্ট। তোমরা অবশ্যই ডেভেলপমেন্ট অফ লাংস বা রেসপিরেটরি সিস্টেম ডেভেলপমেন্টের ভিডিওটা দেখে নিবা। ওখানে আমি একদম এগুলো ডিটেলসে আলোচনা করছি। যেমন দেখো ইসোফ্যাগাসের লাইনিং এপিথেলিয়ামটা আসে হচ্ছে ফোরগাট থেকে, আর মাসলসগুলো আসে স্প্ল্যাঙ্কটোপিউরিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মিজোরাম। আরেকটা জিনিস এখান থেকে পড়তে হবে ক্লিনিক্যালের মধ্যে, সেটা হচ্ছে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, আর হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, এই দুটো জিনিসও কিন্তু আমি একদম খুব ডিটেলসে আলোচনা করে দিছি রেসপিরেটরি সিস্টেম ডেভেলপমেন্টের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা দেখে নিবা। আচ্ছা, এখান থেকে আমাদেরকে আর একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে অ্যাক্লেশিয়া কার্ডিয়া। এই ছবিতে একটু খেয়াল করো, আমাদের এই ইসোফ্যাগাস এবং স্টমাক, এই দুটোর জাংশনে স্ফিংটার থাকে, যেটা একটা দরজার মতো কাজ করে। অর্থাৎ স্টমাকের যে ফুড কন্টেন্টসগুলো, এগুলো যেন হঠাৎ করে বাহিরে বের হয়ে যেতে না পারে, এটাই কাজটা করে হচ্ছে স্ফিংটার। আবার যখন আমরা কোনো খাবার খাই, তখন সেই খাবারটা ইসোফ্যাগাস দিয়ে পাস করার সময় এই স্ফিংটারটা খুলে যায় বা রিল্যাক্স হয়। তো এই স্ফিংটারকে কন্ট্রোল করে হচ্ছে মাইন্টেরিক প্লেক্সাস অফ নার্ভস, যে নার্ভসগুলো ইসোফ্যাগাসের ওয়াল বরাবর থাকে, একটা প্লেক্সাসের মতো বা গুচ্ছের মতো করে। এরপর যখন কোনো খাবার আসে, তখন সেই সিগন্যালটা চলে যায় স্ফিংটারে, যেন স্ফিংটারটা রিল্যাক্স হতে পারে। কিন্তু কনজেনিটালি
অর্থাৎ জন্মগতভাবে কারো কারো ক্ষেত্রে এই মাইন্টেরিক প্লেক্সাস অফ নার্ভসের মধ্যে একটা বিশেষ সেলস যেমন গ্যাংলিয়ন সেলস এগুলো থাকে না। গ্যাংলিয়ন সেলস, তো এই সেলসগুলো অ্যাবসেন্ট হওয়ার কারণে স্ফিংটারটা ঠিকভাবে রিল্যাক্স হতে পারে না, যে কারণে আমরা যখন কোনো খাবার খাই তখন সেই ফুডটা এদিক দিয়ে আর পাস করতে পারে না, কারণ স্ফিংটারটা তখন কনস্ট্রিক্ট হয়ে আছে। তখন সেই খাবারগুলো এখানে অ্যাকুমুলেট করা শুরু করে, আবার এটা উল্টো দিকেও যাওয়া শুরু করে, যেটাকে বলা হয় রিগার্জিটেশন। তো এই যে পুরো ক্লিনিক্যাল কন্ডিশনটা, এটাকে বলা হয় অ্যাক্লেশিয়া কার্ডিয়া। ওকে, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এখান থেকে তোমরা যদি একবার রিডিং করে নাও তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আজকের ইসোফ্যাগাসের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা।